আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমার কারাগার অর্থাৎ আমার হোটেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সকালে 1-1.5 ঘন্টা আগে সরকার পক্ষ থেকে কিছু লোক এসে কোভিড টেস্ট নিয়ে গেছে। সো হোপফুলি আজকে রাত 9টা 9:30টার দিকে রিপোর্ট পেয়ে যাব। তো রিপোর্ট যদি নেগেটিভ হয় আজকে রাত থেকে আমি বের হইতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি, দোয়া করি যে আজকের এই ভিডিওগুলোই হচ্ছে আমার এই হোটেল থেকে লাস্ট ভিডিও। তো যাই হোক, ভূমিকা বাদ দিয়ে এখন আসি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গ হচ্ছে গতকাল রাতের বার্সেলোনা ভার্সেস আলাভেসের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটি। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য আসলেই অনেক দুঃখ হয়, কারণ আমি এই কয়দিন থেকে আসলে ফিল করতেছি যে রাত 1:45 রাত 2টার সময় খেলা দেখাটা কতটা পেইনফুল। আমার এই মুহূর্তে কোনো কামকাজ নাই, তো আমার জন্য কষ্ট হইলেও ইট ওয়াজ স্টিল ওকে। বাট তাদের কথা চিন্তা করতেছি যারা সারা রাত এরকম ম্যাচ দেখার পরে সকালে হয়তো ইউনিতে যাচ্ছে অথবা কলেজে যাচ্ছে অথবা কাজে যাচ্ছে, সারা রাত খেলা দেখার পরে সকালে আবার যাদের ঘুম থেকে উঠতে হয়, মানে তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই পেইনফুল। বাট তারপরও আই থিঙ্ক যে একজন খেলোয়াড় যদি থাইকা থাকে, যে যেই খেলোয়াড়ের খেলা দেখার জন্য এরকম কষ্ট করাটা অর্থী, তো সেটা হচ্ছে লিওনেল মেসি। আর লিওনেল মেসি পার্টিকুলারলি লাস্ট নাইট যেই ধরনের খেলা খেলছে, যেই ধরনের টোটাল ডেমনস্ট্রেশন অফ ফুটবল শো করছে, ওই ধরনের খেলা দেখার জন্য ইটস অ্যাবসোলুটলি অর্থী। আমি সবসময় একটা কথা বলে থাকি যে কারো যদি অপরচুনিটি থাকে এবং অপরচুনিটি থাকা সত্ত্বেও লিওনেল মেসির খেলা মিস দেয়, তো সেটা হচ্ছে আমার কাছে একটা ফুটবল ক্রাইমের মতো। কারণ লিওনেল মেসির মতো এই ধরনের এই ক্যাটাগরির খেলোয়াড় 100-150 বছরের ইতিহাসে হয়তোবা একজন কি দুজনই আসছে। আর এই ধরনের আরেকটা খেলোয়াড় দেখার জন্য হয়তোবা আরও 40-50 বছর অপেক্ষা করা লাগতে পারে। তো দ্যাট মিনস যে আমরা এখন যারা লিভিং করতেছি কারেন্ট লাইফ, আমাদের পক্ষে হয়তোবা এই ধরনের এই ক্যাটাগরির আরেকটা খেলোয়াড় চোখে দেখা, লাইভে দেখা আর কখনো সম্ভব নাও হইতে পারে। সো এরকম একটা ইউনিক অপরচুনিটি আমাদের ভাগ্যে আসছে, আর আমরা যদি সেটাকে কাজে না লাগাই, আমরা বলতে আমরা যারা ফুটবল ফ্যান্স তাদের কথা বলতেছি, ডেস্টিনি আমাদের ভাগ্যে এমন একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয় এনে দিছে যে আসলে এই বিষয়টা যতদিন পর্যন্ত থাকবে ততদিন সেটার ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নেওয়া উচিত। লিওনেল মেসি হয়তোবা এই ধরনের খেলা, আনফর্চুনেটলি আমি উইশ করি যে লিওনেল মেসির একটা ক্লোন বানানো যেত, অথবা লিওনেল মেসির যেই এইজ আছে এটাকে স্টপ করে রাখা যাইতো, তাহলে সেটা তো আমার একটা বিগেস্ট উইশ। বাট আমরা জানি সেটা সম্ভব না। সো হয়তোবা মেসির এই লেভেলের খেলা আমরা আর কাপল অফ ইয়ার্স দেখবো। সো এই কাপল অফ ইয়ার্স আমাদেরকে আসলেই কোনো যুক্তি, তর্ক, ঝগড়াঝাটি এই সমস্তর মধ্যে না জড়িয়ে জাস্ট এই ধরনের একটা খেলোয়াড়কে এনজয় করা উচিত। গতকাল রাতে লিওনেল মেসির যে পারফরমেন্সটা ছিল, ইটস নট অনলি অ্যাবাউট 2 গোলস, দুইটা এক্সট্রা অর্ডিনারি গোলস, অসাধারণ দুইটা গোল। মানে কয়টা প্লেয়ার একটা ম্যাচে এইরকম দুইটা গোল দিতে পারে? লাস্ট টাইম আমি যখন দেখছি যে একটা খেলোয়াড় একই ম্যাচে ডি বক্সের বাইরে থেকে দুইটা এরকম সুন্দর সুন্দর গোল দিছে, সেটা ছিল, ইফ আই এম নট রং, সেটাও ছিল লিওনেল মেসি, খুব সম্ভবত সেভিয়ার বিপক্ষে 2-3 বছর আগে। লিওনেল মেসি গতকাল রাতে যে দুইটা অসাধারণ কোয়ালিটি সম্পন্ন সুন্দর দুইটা গোল দিছে, শুধুমাত্র সেই দুইটা গোলের জন্য হইলেও রাত জাগা সার্থক। বাট লিওনেল মেসির গতকাল রাতের পারফরমেন্স শুধুমাত্র ওই দুইটা গোল ছিল না। আপনারা যদি গতকাল মেসির কথা বলেন শুধুমাত্র দুইটা গোলের জন্য, তো সেটা হবে দি বিগেস্ট ইনজাস্টিস। কারণ লিওনেল মেসির পারফরমেন্স গতকাল রাতে যেটা ছিল, সেটা ছিল একদম টোটাল ডেমনস্ট্রেশন অফ ফুটবল। গোল দুটি সম্পর্কে যদি কথা বলতে চাই সংক্ষেপে, তো আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করব যে লাস্ট কখন আপনারা এরকম একটা ম্যাচ দেখছেন যে ম্যাচে একজন খেলোয়াড় এরকম ডি বক্সের বাহির থেকে দুটি গোল করে এবং দুটি গোলই করে ডিফেন্ডারকে ড্রিবলিং করার পরে? আপনারা দুইটা গোলেরই রিপ্লে দেখেন, মেসি কিন্তু দুইটা গোলেই শট নেওয়ার আগে একজন ডিফেন্ডারকে ড্রিবলিং করে নিজের জন্য ফ্রি স্পেস ক্রিয়েট করে তারপর শট নিয়ে গোলটা করছে।
বাট আবারও বলতেছি, গতকাল লিওনেল মেসির পারফরমেন্স শুধুমাত্র সেই দুইটা গোল ছিল না। লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গতকাল কতটা ডোমিনেটিং ছিল, কতটা কমপ্লিট এবং টোটাল ছিল, সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে তিনটা মুহূর্তের কথা বলতেছি। একটা হচ্ছে 33 মিনিটের সময়, ভিডিও ক্লিপটা দেখেন। লিওনেল মেসি গোল পোস্ট থেকে প্রায় 35-40 মিটার দূর থেকে, তার সামনে 4-5জন ডিফেন্ডার উপস্থিত, সেই পজিশন থেকে কিভাবে বলটা পাস করছে, তার লেফট ফুটের এক্সটার্নাল সাইড দিয়ে এত সফটভাবে বলটা উঠে দিছে, মানে এইটা আনবিলিভেবল একটা টেকনিক্যাল বিষয়। টনি ক্রস গত কয়েক সপ্তাহ আগে এরকম একটা অ্যাসিস্ট করছিল, বাট সেটা ছিল মাটির সাথে লাগানো পাস। বাট এইটা আরো কঠিন, কারণ এটা হচ্ছে এত দূর থেকে, এতগুলো ডিফেন্ডারদের মাঝখান থেকে এবং আকাশের মধ্যে উড়িয়ে একদম যেখানে বলটা ড্রপ করতে চাইছে ঠিক সেখানেই ড্রপ হয়েছে বলটা। ট্রিঙ্কাও একটুর জন্য গোল করে না। তারপরে সেকেন্ড মুহূর্তটা ছিল 65 মিনিটের সময়, ভিডিওটা দেখেন আগে। ভিডিওতে এইমাত্র দেখলেন যে লিওনেল মেসি একটা চিপ পাস করছে, মানে এই পজিশন থেকে এই পাস কার পক্ষে দেখা সম্ভব? নো ওয়ান অন আর্থ এইরকম পারফেক্ট পাস, এইরকম পিন পয়েন্ট পাস দিতে পারে। আপনি ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার, বেস্ট প্লে মেকারদের নিয়ে আসেন, আই ডোন্ট নো ইফ দে ক্যান এক্সিকিউট দিস কাইন্ড অফ পাস সো পারফেক্টলি। এগুলো হচ্ছে ফুটবল জিনিয়াস। কাপেল্লো একটা কথা বলছিল না, এই কথাগুলোকে মিলিয়ে নেন। যে কাপেল্লো কি বলছিল? কাপেল্লো বলছিল যে পৃথিবীতে অসংখ্য ভালো খেলোয়াড় আছে, কিছু গ্রেট খেলোয়াড় আছে, আর 3জন জিনিয়াস আছে, পেলে, ম্যারাডোনা, মেসি। একমাত্র কোনো জিনিয়াসের পক্ষেই সম্ভব ছিল এই ধরনের ভীষণ এবং এই ধরনের পাসিং দেখা। এই যে এখানে স্পেস আছে, এখানে যে গ্রিজমান ঢুকতেছে, এটা দেখাটাই তো অসম্ভব। 90% খেলোয়াড়ের পক্ষে এই স্পেসটা দেখাই অসম্ভব। আর মেসি শুধু সেটা দেখেই নাই, সেটা এইভাবে একটা চিপ পাসের মাধ্যমে এক্সিকিউট করছে। অনলি মেসি অর ফিউ আদার্স ক্যান ডু দিস। আর থার্ড মোমেন্ট হচ্ছে বার্সেলোনার যে পঞ্চম গোল ছিল আলাভেসের বিপক্ষে, সেই গোলের কি পাসটা, ভিডিওটা দেখুন আগে। ভিডিও তো দেখলেন এই মাত্র, যে এই পাসটাও এটা সিমিলার ছিল আগের পাসটার মতো, বাট আগের পাসটা অনেক বেশি কঠিন ছিল, কারণ সেটা ছিল একদম রানিং এর উপরে। আগের পাসটা দেখার পরে এই পাসটাকে হয়তোবা ইজি মনে হচ্ছে, বাট শুধুমাত্র এই পাসটাকে যদি আলাদাভাবে কনসিডার করি, এই একটা পাসও এই ম্যাচের টিকিটের প্রাইস। গতকাল রাতে যখন বার্সেলোনা ভার্সেস আলাভেস ম্যাচটা দেখতেছিলাম, যে একটা লোকের কথা আমার বারবার মনে পড়তেছিল, সেটা হচ্ছে দানিয়েল আদানি হচ্ছে স্কাই ইতালিয়ার একজন খুবই নামকরা একজন পান্ডিত। সে একজন এক্স ফুটবলার, ডিফেন্ডার ছিল, ইন্টারেও খেলছে, ইন্টারে খুব সম্ভবত 2 বছর ছিল, বেশিরভাগ ক্যারিয়ার ফিওরেন্তিনাতে কাটাইছে, ন্যাশনাল টিমেও কয়েকটা ম্যাচ খেলছিল। তো এই আদানি মেসি রোনালদো প্রসঙ্গে একটা কথা বলছিল, যে কথাটা কতটা সত্য দেখেন। আদানির সেই বক্তব্যটা ছিল বেসিক্যালি যে রোনালদো এবং মেসির মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা 90 মিনিট ম্যাচের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো খেলে গোলের জন্য, আর লিওনেল মেসি খেলে সঠিক কাজের জন্য। সঠিক কাজের জন্য অর্থটা কি? সঠিক কাজের জন্য অর্থ হচ্ছে লিওনেল মেসি যখন যেটা প্রয়োজন কারেক্ট টাইমে কারেক্ট মোমেন্টে সেটাই করে। যখন ড্রিবলিং করা প্রয়োজন সে তখন ড্রিবলিং করে। মেসি কখনো আননেসেসারি ড্রিবলিং করে না। অনেক খেলোয়াড় আছে আপনারা দেখবেন যে শুধু শুধু বিনা কারণে অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় ড্রিবলিং করে, এবং যেই ড্রিবলিং খেলার মধ্যে টিমের মধ্যে আসলে কোনো কন্ট্রিবিউট করে না। বাট মেসি ড্রিবলিং কিন্তু কখনো এরকম আননেসেসারি না। তার ইন্টেনশন অলওয়েজ যে ড্রিবলিং করার পরে সে কি করবে, ড্রিবলিং করার পরে হয় একটা পাস করবে, অথবা এইভাবে যেমন গতকাল 2টা শট করলো, 2টা গোল করলো, যে এরকম মানে এভরি সিঙ্গেল টাইম আপনারা যদি মেসি ড্রিবলিং দেখেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে ড্রিবলিংটা অপ্রয়োজনীয় ছিল অথবা আননেসেসারি ছিল। লিওনেল মেসি যে ড্রিবলিংগুলো করে তার 90% ড্রিবলিং হচ্ছে দলের জন্য প্রয়োজনীয়, ওই মুহূর্তের জন্য প্রয়োজনীয়। এইরকম আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে মেসি যখন বল নিয়ে সোলো রান করে তখন এই জন্য করে যে ওই মুহূর্তের জন্য সেটা প্রয়োজন।
মেসি যখন ভার্টিক্যাল পাস দেয় এই জন্য করে যে সেটা ওই মুহূর্তে প্রয়োজন। মূল কথা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যেই কাজটা করা দরকার সেই কাজটা করার জন্য মেসি খেলে। কে আগানো, কে সেরা, কে ভালো, কে টপ, কে ফ্লপ, কে গ্রেটেস্ট, কে গট, এগুলো আমার এই ভিডিওর আলোচনার প্রসঙ্গ না। জাস্ট আমি বললাম যে মেসির এরকম কিছু ইউনিক ক্যাপাবিলিটি আছে যেটা আসলেই ইউনিক। আমি গতকাল ম্যাচের পরে সাথে সাথে ঘুমানোর আগে একটা পোস্ট করে ঘুমাইছিলাম যে মেসি গতকাল যে টোটাল পারফরমেন্স 360 ডিগ্রিজ পারফরমেন্স শো করছে একটা ম্যাচে, 90 মিনিট ম্যাচে, এইরকম একটা ম্যাচ খেলা পৃথিবীর আর কোনো প্লেয়ারের পক্ষেই সম্ভব না। কোনো প্লেয়ার আপনাকে 90 মিনিটের একটা ম্যাচে এত কিছু একসাথে দিবে এক ম্যাচে, শুধুমাত্র নেইমার হয়তো বা পারবে, বাট নেইমারেরও এরকম ধারাবাহিকতা কিন্তু নাই। তো মেসির কথা অনেক হয়েছে, এখন ম্যাচের দিকে আসে। আসলে মেসির কথা বলতেই হয়, কারণ বার্সেলোনা উইথ মেসি এবং বার্সেলোনা উইথাউট মেসি টু ডিফারেন্ট থিংস। তো এই জন্য আসলে বার্সেলোনার কথা বলতে গেলেই মেসির কথা অটোমেটিকলি চলে আসে, কারণ মেসির ভালো পারফরমেন্স দ্যাট মিনস বার্সেলোনার ভালো পারফরমেন্স, মেসির বাজে ম্যাচ দ্যাট মিনস বার্সেলোনার বাজে ম্যাচ। সো এই জন্য আসলে মেসি কেন্দ্রিক এতগুলো কথা বললাম। আর ম্যাচের কথা যদি বলি, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বার্সেলোনা ডমিনেট করছে নিঃসন্দেহে, বল পজিশনের দিক থেকে বলেন আর চান্স ক্রিয়েটিং এর দিক থেকে বলেন। বাট তারপরেও কিন্তু একটা মুহূর্ত ছিল যখন বার্সেলোনা রিয়েলি রিস্কের মধ্যে ছিল যে ম্যাচটা কিনা ড্র হয়ে যায়। আর বরাবরের মতো এই ম্যাচেও একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে যেই ম্যাচটা ইজিলি তারা প্রথমার্ধেই 2-3-0 গোলে এগিয়ে থাকতে পারতো, তো সেই ম্যাচে নিজেদের ভুলে গতকালকেও বার্সেলোনা আর একটা গোল খাইছে জাস্ট নিজেদের সেলফ ডিস্ট্রাকশনের কারণে। এই ইন্ডিভিজুয়াল মিস্টেকগুলো যেন বার্সেলোনার একটা রুটিন হয়ে গেছে, কারণ একটা ম্যাচ 90 মিনিট ভালো খেলা সত্ত্বেও যদি ম্যাচটা হারতে হয় বা ড্র করতে হয় এরকম ইন্ডিভিজুয়াল মিস্টেকের কারণে, এটা কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের বিষয়। এই একটা ইন্ডিভিজুয়াল মিস্টেক বাদ দিলে গতকাল বার্সার ডিফেন্সিভ লাইন কিন্তু খারাপ ছিল না, যদিও সেটা কাগজে কলমে ছিল 4-3-3, বাট কিছু কিছু মুহূর্তে কিন্তু সেটা ছিল অনেকটা 3-4-3-এর মতো। জানি না আপনারা খেয়াল করছেন কিনা, ম্যাচের বেশ কিছু অংশে কিন্তু মিঙ্গেসা, দে ইয়ং এবং লংলে তারা তিনজনের একটা ডিফেন্সিভ লাইন ক্রিয়েট করছিল, আর ফিরপ্রো ছিল একটু আগানো অলমোস্ট মিডফিল্ডের লাইনে। গতকাল বার্সেলোনা ডিফেন্স থেকে খুব সুন্দরভাবে এবং স্মুথভাবে বল নিয়ে বের হইতে পারছে, কারণ সেখানে দে ইয়ং এর মতো একটা প্লে মেকার ছিল এই জন্য। আর এই ম্যাচে ডেবিউ করছে মরিবা। তো মরিবার কথা যদি বলি, ওই একটা ইন্ডিভিজুয়াল মিস্টেক বাদ দিলে বিশেষ করে ফার্স্ট হাফে তার খেলা কিন্তু অত্যন্ত পজিটিভ ছিল, এবং বিশেষ করে তার সেন্স অফ পজিশনগুলো খুব ভালো ছিল। দে ইয়ং অথবা পেদ্রি তারা যখন খেলে তারা যেই কাজটা করে সাধারণত ওই কাজটা মরিবা কিছুটা করছে গতকাল। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিওনেল মেসি অবভিয়াসলি সে সেন্টার ফরওয়ার্ড না, সে অনেকটা মিডফিল্ডের লাইনে এসে বল রিসিভ করে পিছে থেকে প্লে মেকিংয়ের ভূমিকা পালন করে এবং শেষে গিয়া ফিনিশিং দেয়। তো লিওনেল মেসি যখন নিচে নেমে যায় তখন কিন্তু ওই সেন্ট্রাল স্পেসটা খালি থেকে যায়, তো ওই স্পেসে মরিবা গিয়ে ইনসারশন করতো, যার কারণে একটা এক্সট্রা সেন্টার ফরওয়ার্ড হিসেবে অ্যাড হইতো ওই জায়গাটায়। তো এইটা গতকাল খুব সুন্দর একটা ট্যাকটিক্যাল সলিউশন ছিল কোম্যানের। আপনারা যদি গতকাল বার্সেলোনার প্রথম গোলের অ্যাকশনটা দেখেন তো দেখবেন যে প্রথম গোলটা কিন্তু মরিবার এই ধরনের একটা মুভমেন্ট থেকেই আসছে গোলটা। ফিরপ্রোর অ্যাসিস্ট থেকে ত্রিঙ্কাও গোল করছে। ত্রিঙ্কাও গতকাল খুব সুন্দর একটা ম্যাচ খেলছে, গত ম্যাচের পর টানা 2 ম্যাচে সে গোল পাইলো। ত্রিঙ্কাও আস্তে আস্তে সে এই দলের ভিতর নিজেকে মানিয়ে নিতেছে। এখনো কিছু কিছু বিষয় আছে যে বিষয়ে তাকে আরো এক্সপার্ট হইতে হবে, যেরকম ভীষণের যে বিষয়টা আছে। একটা জিনিস খেয়াল করবেন যে লিওনেল মেসির সাথে গ্রিজমান, দে ইয়ং, পেদ্রির তাদের যে একটা বোঝাপড়া আছে, একটা মুভমেন্টের বিষয় আছে, কারণ তাদের মধ্যে একটা ভীষণ আছে। তারা কিন্তু অনেক সময় খেলোয়াড়কে না দেখেই জাস্ট ফিল করতে পারে যে সে অমুক জায়গায় যাচ্ছে, এই ফিলিংটা করে তারা পাসটা দিয়ে দেয়। যেমন পেদ্রির পাসটাই দেখেন, বার্সার তৃতীয় গোলে যে পেদ্রি পাসটা করলো সেই পাসটাই জাস্ট দেখেন যে পেদ্রি কিন্তু জাস্ট ফিল করছে যে মেসি ওইদিকে যাচ্ছে এবং একটা করিডোর পাইছে, সেই করিডোরের মধ্যে বলটা দিয়ে দিছে। এই যে একটা ভীষণ, এই ভীষণের বিষয়টা ত্রিঙ্কাওকে আরো একটু ডেভেলপ করতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে মেসি ত্রিঙ্কাওকে যখন পাস দেয় এবং মেসি যখন সামনে চলে যায়, মেসি এক্সপেক্ট করে যে ত্রিঙ্কাও তাকে আবার পাস ব্যাক করবে, বাট এই ব্যাক পাসটা কিন্তু অনেক সময় আসে না। তো এই বিষয়গুলো যদি ডেভেলপ হয় তাহলে ত্রিঙ্কাও উইল বি এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। আর ওভারঅল মিডফিল্ডের কথা যদি বলি, আমি তো আপনাদেরকে আগেও বলছি যে দে ইয়ং মাঝখানে এবং দুই পাশে রিকি পুইজ এবং পেদ্রি, এই ট্রিও যদি মিডফিল্ডে থাকে
সেটা অনেক বেশি ইয়াং এবং এনার্জেটিক হয় এবং ভাইব্রেন্ট হয়। একটা দলের মধ্যে একটা প্রাণ থাকে, মানে কোয়ালিটি প্লাস ইন্টেন্সিটি দুইটা জিনিস একসাথে পাওয়া যায়। তো আপাতত এটাই ছিল বার্সেলোনা ভার্সেস আলাভেস ম্যাচ নিয়ে এবং বিশেষ করে মেসিকে নিয়ে আমার এই ভিডিওর বিষয়গুলো। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সকলকে স্পেশাল থ্যাঙ্কস, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বা এই ধরনের কথাবার্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা চান যে কথাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, তো আপনারা আশা করি চ্যানেলটাকে নিজ নিজ পজিশন থেকে দায়িত্ব থেকে প্রমোট করবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।